অনেক টাকাটাকি করার প্রায় আধ ঘন্টা পর অনিতা এবং রানু তাদের বিছানা ছেড়ে ওঠে ও দরজা খোলে। তাদেরকে এভাবে দেখে রেখা দেবী বিরক্তির সুরে বলেন, এসব কি বৌমা? আমরা কখন থেকে তোমাদেরকে ডাকছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? তোমাদের তো ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল। তোমাদের কি ঘুম গো? তোমরা তো দেখি কুম্ভকাণ্ডকে হার মারাবে। একই সারাদিনের পরিশ্রম তার উপরে ঘুমের ব্যাঘাত ঘটায় রানুর মেজাজ খুব খারাপ হয়েছিল। তাই সে ৭-৫ না ভেবে উত্তর দেয়, সে যা বলেছ, আমরা কুম্ভকর্ণকে ঘুমাতে হার মানিয়ে দেব, আর তোমরা খাওয়াতে। যেদিন থেকে এসেছো খাওয়ার তোর বিরামই দেখছি না। দেখেছি কাকিমা, তোমার বৌমা আমাকে খাবার খোঁটা দিচ্ছে। এইভাবে খাবারের খোঁটাকে এ বাড়িতে থাকতে আমরা পারবো না। আজকে আমরা এ বাড়ি ছেড়ে চলেই যাবো। এইসব কি কথা বৌমা? তোমরা আমার বাড়ির বউ হয়ে অতিথিদেরকে এত কথা শোনাচ্ছ? আমি তোমাদেরকে এত বছর ধরে এই শিক্ষা দিয়েছি? ছি 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 ছি, আমার এত দিনের পরিশ্রম, এত সুনাম সব মাটিতে মিশিয়ে দিলে তোমরা। আজ তোমাদের জন্য এই অতিথিদের সামনে আমার মাথা নত হয়ে গেল। এতক্ষণ ধরে অনিতা সবকিছুই শুনছিল। রেখা দেবী শেষ কথায় সে আর ধৈর্য রাখতে পারে না এবং জবাব দেয়, আমি বিয়ে হয়ে এসেছি 10 বছর হয়ে গেল মা। 10 বছরে একটা এমন কাজ নেই যেটা আমি শুনিনি। আর আজ এই ক্লান্ত শরীরে একটু ঘুমিয়ে পড়লাম বলে এত কথা শুনতে হলো? আপনার মাথা নত হয়ে গেল? দেখো বৌমা, তিলকে তাল করো না। আমি এখন এত লোকের সামনে তোমার সাথে ঝগড়া করতে আসিনি। এখন যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমাদের সন্ধ্যার টিফিনের ব্যবস্থা করে উদ্ধার করো। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যান। আর দেখা দেখি তার পিছন পিছন সন্তুও চলে যায়। এভাবেই আরো 2 দিন কেটে যায়। একদিন দুপুরবেলা রানু তাদের ডাইনিং হলটা পরিষ্কার করছিল। সেখানে অন্তু এবং সন্তুর ছেলে মেয়ে দুজনেই ক্রিকেট খেলছিল। রানু তাদেরকে সেখানে ক্রিকেট খেলতে বারণ করে, কিন্তু তারা রানুর কথা শোনে না। কিছুক্ষণ পর সন্তুর ছেলে গোগল তার বোন টুসির উপরে রাগ করে ব্যাটটিকে টিভির স্ক্রিনে ছুঁড়ে মারে এবং সঙ্গে সঙ্গে টিভিটি দেওয়াল থেকে আছড়ে পড়ে ও চুরমার হয়ে যায়। এসব দেখে রানু রেগে গিয়ে বলে, এ কি করলে তোমরা? তোমরা ব্যাটটাকে ছুঁড়ে টিভিটাকে ভেঙে দিলে? কি ঢাকার ছেলে রে বাবা! দাঁড়াও, এক্ষুনি আমি সবাইকে ডাকছি। তোমাদের আচ্ছা করে মার দিতে হবে। রানুর কথা শুনে গোগল তাকে মুখ ভেঙচি দিয়ে বলে, কাকিমা, তুমি আমার সঙ্গে গরম দেখিয়ে কথা বলবে না। তুমি আমাকে মার খাওয়াবে? কি প্রমাণ আছে যে আমি টিভিটা ভেঙেছি? এটা তো তুমিও করতে পারো। কি মিথ্যেবাদী ছেলে রে বাবা! এত বড় মিথ্যে কথা বলতে তোর বাঁধলো না? তোর বাবা মা কি তোকে এই শিক্ষা দিয়েছে? দাঁড়া, এক্ষুনি তোর মজা বোঝাচ্ছি। এই বলে রানু চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে রেখা দেবী সহ বাকিরা সেখানে এসে উপস্থিত হয়। ডাইনিং এ তার শখের টিভি ভেঙে পড়ে আছে দেখে রেখা দেবী আঁতকে ওঠেন এবং বলেন, এ কি, আমার এত দামি টিভিটা কে ভাঙলো? কি করে হলো এটা? রানু এই প্রশ্নের জবাব দিতে যাচ্ছিল এমন সময় গোগল বলে ওঠে, ওই কাকিমা ঘর পরিষ্কার করতে করতে টিভিটা ভেঙে ফেলেছে, আর আমাদেরকে বলেছে যে আমরা যদি কাউকে কিছু বলি তাহলে আমাদেরকে অন্ধকার ঘরেতে বন্ধ করে দেবে। মিথ্যে মিথ্যে বলছে এই ছেলেটা। কি মিথ্যেবাদী ছেলে তোমার সন্তুদা! ওরা নিজেরা খেলতে খেলতে ব্যাটটাকে ছুঁড়ে টিভির দিকে মারলো, আর তখনই টিভিটা ভেঙে চুরমার হয়ে গেল। উল্টে আমাকে গরম দিয়ে বলছে যে কি প্রমাণ আছে যে আমরা ভেঙেছি। কি দস্যু আর মিথ্যেবাদী ছেলে তোমার! বৌদি, তুমি এইভাবে বলো না। আমি আমার ছেলেকে ভালোভাবে জানি। আমার ছেলে কখনোই মিথ্যে কথা বলে না। ওই কাজটা তুমিই করেছো, আর ওর নামে দোষ দিয়ে কিছু লাভ আছে? দেখলে তো জেঠিমা, তোমার বৌমা আমাদেরকে তাড়ানোর জন্য কত প্ল্যান বের করেছে। আমাদের যদি তাড়িয়ে দিতে হয় তাহলে সত্যি কথা বলে বার করে দিলেই তো হয়। এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে কি লাভ আছে বলো? যেমন তুমি, তোমার ছেলেও তেমন। এবার বুঝেছি ও কেন এত মিথ্যে কথা শিখেছে। যেমন শিক্ষা পাবে তেমনই তো ছেলেরা মানুষ হবে। চুপ করো বৌমা, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ থেকে তোমার কথাবার্তা শুনছি। আমি চুপ করে আছি তার মানে এটা নয় যে তুমি যা মনে আসবে তাই বলে যাবে। একটা এত বড় দোষ করেছো, তার উপরে বাচ্চাদের ঘাড়ে এই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। মা, আপনি ওদের কথাতে বিশ্বাস করছেন? আমার উপরে একটু বিশ্বাস নেই আপনার? কি করে তোমাদেরকে বিশ্বাস করব বলো? যেদিন থেকে ওরা এসেছে সেই দিন থেকে তোমরা দুজনে ওদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আমি কি কিছু বুঝি না ভেবেছো? কিন্তু মা, থাক, আর তর্ক করো না বৌমা। একই এত বড় ক্ষতি করে ফেলেছো। আমার মন মেজাজ ভালো নেই। আমি একটু একা বসে থাকতে চাই। রেখা দেবীর কথা শুনে সবাই আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা রতন ফিরে আসতেই রানু তাকে বলে, এই তোমাদের এই অতিথিরা কবে যাবে বলো তো? আমার আর এক মুহূর্তে এদেরকে সহ্য হচ্ছে না। এদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব।
আমিও এদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছি। মাঝে এদের প্রতি এত খরচ করছে, এবার তো মনে হচ্ছে ব্যবসার সব টাকা এদের পিছনেই চলে যাবে। তা যাবে না, আজকেই তো প্রায় লাখখানিক টাকা লোকসান করে দিল। কি এমন করেছে যে 1 লাখ টাকা লোকসান হয়ে গেল? সন্তুদার ছেলেটা কি ডান পিটে জানো? আজকে কি করেছে শোনো, ব্যাট ছুঁড়ে মেরে ডাইনিং এর টিভিটা ভেঙে ফেলেছে। আমি যেই বকাবকি করলাম অমনি আমার নামে মিথ্যা অপবাদ দিল। সবাইকে বলে আমি নাকি ঘর মুছতে গিয়ে টিভি ভেঙে ফেলেছি। তারপর আবার কি, সবাই বাচ্চাটাকে সত্যি ভাবলো। আর তোমার মা তো আমাকে যা ইচ্ছা তাই ভাবে কথা শোনালো। আমি তোমায় বলে দিচ্ছি, এই ছেলে বড় হয়ে ডাকাত হবে। যার বাবা মারা এরকম, তাদের ছেলে আর কি রকম হবে? এ তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে দেখছি। আচ্ছা, বাবা এত শান্ত ভদ্র ছিলেন, তার ভাইপো এমন হলো কি করে বলো তো? এবার তো আমি উপরবেলার কাছে প্রার্থনা করছি যে এরা যা হোক করে বিদায় হলে বাঁচে। এদিকে অনিতা ও অলোককে সমস্ত ঘটনা বলে। অলোক মন প্রাণে অতিথিদের যাওয়ার দিন গুনছিল। পরের দিন সকালবেলা রেখা দেবীর বাড়িতে একজন কাপড় বিক্রি করতে আসে। রেখা দেবী সবসময় সেই কাপড় বিক্রেতার কাছেই শাড়ি কিনতেন। কাপড় বিক্রেতাকে দেখে সন্ধু আর অন্তু তাদের বউদেরকে ডাকে। দেখো জেঠিমা, কাপড়ওয়ালাকে ডেকেছেন। তোমাদের যা যা পছন্দ তোমরা নিয়ে নাও। আমার জেঠিমার মন খুব বড়, উনি কিছুতে না বলে না। এই কথা শুনে রেখা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ বৌমারা, প্রথমবার আমার বাড়িতে এলে কাপড় নেবে না মানে? নাও মা নাও, তোমাদের যা পছন্দ তোমরা বেছে নাও। এদিকে দুই বউ মিলে 10টা করে 20টা শাড়ি তুলে নেয়। অনিতা এবং রানু দরজার আড়াল থেকে সমস্ত ঘটনাই দেখছিল। তাদের আর কিছু বলার ছিল না। কিছুক্ষণ পর রেখা দেবী রতনকে ডেকে বলে, বাবা রতন, কাপড়ওয়ালা কাকুকে 25,000 টাকা দিয়ে দাও, বাকিটা পরের মাসে দেওয়া হবে ক্ষণে। কি বললে? 25,000 টাকা? এত টাকা দিয়ে কি কিনেছি? কি কিনেছে না কিনেছে অত কৈফিয়ত তো আমি তোমাকে দিতে যাব না। যা বলছি শোনো চুপচাপ, টাকাটা দিয়ে দাও। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। 2-4 দিন পরেতে টাকাটা দেবো, ওদেরকে রবিবারে আসতে বলো। দুপুরবেলা সন্তু এসে রেখা দেবীকে বলে, জেঠিমা, বাড়িতে প্রত্যেকদিন একই খাবার ভালো লাগে না। আর তাছাড়া তোমাদের বৌমার হাতের রান্নার তেমন কোনো স্বাদ নেই। আজ না হলে অলোক আর রতন দাদের বলো আমাদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে। তুমি বললেই ওরা শুনবে। আরে এটা আবার কি কথা? দাঁড়া, আমি এক্ষুনি অলোককে বলছি, তুই সবাইকে রেডি হতে বল। এরপর রেখা দেবী অলোককে ডেকে বলেন, বাবা অলোক, তোর কাকুকে আর বাকি সবাইকে হোটেলে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে নিয়ে আয় তো। ওরা গ্রামের মানুষ তো, শহরে আবার কবে আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নেই। এখন যখন এসেছে একটু ভালো করে ঘুরে যাক। আমরা কিন্তু 5 স্টার হোটেলে যাবো জেঠিমা। হ্যাঁ বাবা হ্যাঁ, 5 স্টার হোটেলেই নিয়ে যাবে তোমাদেরকে। এদিকে 5 স্টার হোটেলের কথা শুনে অলোকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কিন্তু কি বা করার ছিল তার। তারা তৈরি হয়ে বের হচ্ছিল, এমনই সময় কলিং বেল বেজে ওঠে। অনিতা গিয়ে দরজা খুলতেই মালতী কাকিমা নামে এক মহিলা তাদের বাড়িতে আসে এবং বলেন, বৌমা, রতন বাড়িতে আছে, ওকে একটু ডেকে দেবে? হ্যাঁ কাকিমা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ভাইকে ডেকে দিচ্ছি। এই বলে অনিতা রতনকে ডেকে দেয়। রতনকে দেখে মালতী কাকিমা বলেন, রতন বাবা, আমার এই মোবাইলটা জলে পড়ে বন্ধ হয়ে গেছে, এখন কি করি বলো তো? কাকিমা, আমার মোবাইলের সিম টিম খুলে সব বার করে ফেলেছি। তুমি এটা এক্ষুনি চালের ড্রামে রেখে দাও তো। 24 ঘন্টা পর ড্রাম থেকে বের করে আমার কাছে নিয়ে আসবে, আমি ঠিক করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এই বলে মালতী কাকিমা হঠাৎ করে বাড়ির কুটুমদেরকে দেখেন এবং অবাক হয়ে বলেন, এ কি পুলকদা, তুমি এখানে? আর এরা কারা? তোমার ছেলে বৌমারা বুঝি? তোমাদের তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তোমরা এখানে কি করছো? কি, আমি এদেরকে চিনি না? আরে চিনি না মানে? এরা তো আমার কাকুর আত্মীয় হয়। কে, আপনি এদেরকে চেনেন? গ্রামে তো সবাই অনেকে পচা পচা বলেই ডাকতো, কেন কি হয়েছে? মালতী কাকিমার কথা শুনে আর কারোর কিছু বোঝার বাকি ছিল না। রেখা দেবী মাথায় হাত দিয়ে সোফার উপরে বসে পড়ে। রতন বিরক্ত হয়ে মালতী কাকিমাকে বলে, আমরা তাহলে এতদিন আপনার আত্মীয় কি পুষছিলাম? 1 সপ্তাহ হয়ে গেল আমাদের বাড়িতে এসেছেন। কাকিমা, এবার দয়া করে ওনাদের আপনি নিয়ে যান। এদিকে পলাশবাবু, সন্তু এবং বাকিরাও লজ্জা পায় এবং পলাশবাবু বলেন, ওদি, এবার দেরি না করে আপনাদের বাড়ি নিয়ে চলুন। এই বলে সবাই ব্যাগপত্র গুছিয়ে মালতী কাকিমার পেছন পেছন তাদের বাড়িতে চলে যায়। এদিকে রতন এবং অলোক রেখা দেবীকে খুব বকাবকি করতে থাকে এবং বলে, দেখলে তো তোমার আত্মীয়তার নমুনা। 7 দিনে এদের পিছনে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এরা আমাদের আদৌ আত্মীয় কি না তাও তুমি খোঁজ খবর নিওনি, বাড়িতে থাকতে দিয়ে দিয়েছো। বাহ, খুব ভালো। মা, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান দেখছি 3 গুণ কমে গেছে। আজকে তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল দেখো। এরপর খবরদার, আর কাউকে যদি তুমি খোঁজ খবর না নিয়ে বাড়িতে ঢুকতে দিয়েছো তাহলে দেখবে।
ছেলেদের কাছে ধমক খেয়ে রেখা দেবীর চোখে জল চলে আসে। তিনি আর তাদেরকে কিছুই বলতে পারে না, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন এবার সম্পূর্ণ দোষ তার নিজের ছিল। কিন্তু এমন সময় তার দুই বৌমা তার দুই ছেলেকে বোঝায় এবং রেখা দেবীকেও সান্ত্বনা দেয়। রেখা দেবী তার বৌমাদের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। এরপর থেকে তারা অতিথিদের নিয়ে আর কখনোই সমস্যায় পড়েনি।